শেখ হাসিনার বিচার করতে হবে, অথবা শেখ হাসিনার এমন পরিণতি করতে হবে যেন অদূর ভবিষ্যতে তারা কোনোভাবেই এই আওয়ামী লীগ পরিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার ফেরানোর চিঠি পেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলল? বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে বেশ স্পেশাল। বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন একটি বিষয় ভাইরাল হয়েছে। বলা হচ্ছে 7 দিনের ভেতরে শেখ হাসিনাকে দেশে এনে আবারও প্রধানমন্ত্রী বানানো হবে। সত্যি বলতে এটা শুনে আমার মনে অনেক প্রশ্ন উঠেছে। তো চলুন এই ব্যাপারে আমরা একটু বিশ্লেষণ করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিতও করেছে ভারত, তবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি। এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা, তা নিয়ে তাকে পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সচদেব। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 233টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 198টির ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোন প্রক্রিয়ায় ফেরত চাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত সরকারকে নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, একটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। অন্যদিকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। 23 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার্বাল পেয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা সে সম্পর্কে তাকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সচদেব। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা। তবুও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতে দ্বারস্থ হতে পারেন। আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে। মহেশ সচদেব আরও বলেন, ভারতও বাংলাদেশের সরকারকে জানাতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় তারা। এছাড়া আপনারা নিশ্চয় জানেন, ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলছে, ভারতের বিচার ব্যবস্থা ও কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। এ পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয় 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটির সংশোধিত সংস্করণে স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যেই চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন বা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে যারা আছেন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন, তারা প্রত্যেকেই কোথাও না কোথাও চান যে শেখ হাসিনার বিচার করতে হবে, অথবা শেখ হাসিনার এমন পরিণতি করতে হবে যেন অদূর ভবিষ্যতে তারা কোনোভাবেই এই আওয়ামী লীগ পরিবার কর্তৃক অথবা আওয়ামী লীগ কর্তৃক তাদের জন্য কোনো ধরনের কোনো রকম টেনশন না থাকে। কারণ সবাই এটা এক বাক্যে স্বীকার করে যে
যে পরিস্থিতি ঘটেছে, এই পরিস্থিতি থেকে আগামী 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আওয়ামী লীগ যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, উপদেষ্টার মধ্যে যারা জীবিত থাকবেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের যে সকল সমন্বয়ক, সহ সমন্বয়ক বা যারা একসময় ছাত্রলীগের মধ্যে ছিলেন, যারাই এখানে এই ঘটনাগুলো ঘটিয়েছে, প্রত্যেকের নির্মম পরিণতি ভোগ করতে হবে। তো সেই জায়গা থেকে সবাই কিন্তু চাচ্ছেন যেন আইনের মাধ্যমে শেখ হাসিনার একটা কঠিন সাজার ব্যবস্থা করা যায়, ফাঁসির ব্যবস্থা করা যায়, যে সাপও মল্ল লাছিও ভাঙল না। কিন্তু বিষয়টা কি আসলে এত সোজা? বাংলাদেশ সরকারের যে চিঠি ভারত সরকারের কাছে গিয়েছে, শেখ হাসিনাকে এই চিঠির মাধ্যমে কি আসলে ফেরত আনা সম্ভব? না, সম্ভব না। কেন সম্ভব না বলছি? শেখ হাসিনার হাতে বেশ কয়েকটা অপশন আছে। এই অপশনগুলো তিনি ব্যবহার করলে বাংলাদেশ সরকার তাকে ফেরত আনতে পারবে না। আর এই কথাগুলো আমার কথা না, এগুলো বলা হচ্ছে যে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া একজন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব ভারতীয় গণমাধ্যম ANI-কে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আপনার এটা মোটামুটি অসম্ভব। কেন? এটি অনেক সতর্কভাবে করা। এই চুক্তিটি রাজনৈতিক ইস্যুতে যে প্রত্যর্পণ আছে সেটাকে প্রত্যাখ্যান করে। তো শেখ হাসিনার ইস্যুটা রাজনৈতিক ইস্যু হিসাবে কিন্তু ভারত দেখছে এবং রাজনৈতিক বিবেচনায় অপরাধমূলক কর্মকাণ্ডকে ফোকাস করে। আচ্ছা, তো এখন এইসব চুক্তির সতর্কতা ব্যবহার করা যেতে পারে। শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতের দ্বারস্থ হওয়ার তার কাছে একটা অপশন আছে। তো কি তিনি করতে পারেন? আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠায়, তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে, যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম। আবার ভারত বাংলাদেশের সরকারকে জানাতে পারে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা, সেই সম্পর্কে তারা নিশ্চিত নয়। তিনি বলছে যে আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে যে ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ওই রাষ্ট্রগুলো ফেরত পাঠাচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলছে ভারতের বিচার ব্যবস্থা এবং কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। তো এখন এই পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। মোটা দাগে আমরা যদি বলতে চাই যে এরকম যখন রাজনৈতিক কোনো বন্দী বা রাজনৈতিক কোনো ব্যক্তি অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নেয়, যেমন তারেক রহমান, ওনাকে কেন ফেরত আনা গেল না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক খুনি, তাদেরকে কেন ফেরত আনা গেল না? ওই রাষ্ট্রগুলো মনে করে যে তোমার দেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। আর বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় সারা পৃথিবী জানছে আমাদের দেশের বিচার ব্যবস্থা কি। আবার এখন যে সরকার বিচার ব্যবস্থাতে পরিবর্তন আছে, সেইটা নিয়েও সারা পৃথিবীতে একটা ইস্যু আছে যে এটা কতটুকু আন্তর্জাতিক মানসম্পন্ন বা এখানে ন্যায় বিচারের ইস্যুটা কতটুকু প্রশ্নবিদ্ধ হতে পারে, এরকম নানান বক্তব্য এখানে আসার সুযোগ আছে। তো ওই সুযোগটা কি ভারতের আদালত বা ভারত সরকার বাংলাদেশকে জানাতে পারে। মোট কথা আপনি শুভেন্দু অধিকারী সহ বাকিদের বক্তব্যের যদি ফোকাস দাগটা বোঝেন, সরকারের দায়িত্ব চিঠি দেওয়া, সরকার দিছে, কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং শেখ হাসিনা নিজেও তার হাতে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলোকে ব্যবহার করে ভারত সরকারের মাধ্যমে তাকে যেন ফেরত পাঠানো না হয় সেটা করতে পারে। আর এর উপরে ভারতের সরকারেরই মনোভাবটা হচ্ছে শেখ পরিবারকে ফেরত দেবে না বা শেল্টার দেবে, এটা মোটা দাগে আমরা বুঝতে পারছি। দর্শক, আমরা যদি দেখি ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটি সংশোধিত সংস্করণের স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যেই চুক্তিটি স্বাক্ষর করেছিল দুই দেশ। তো এখন আপনার আচ্ছা, তো আপনার এটা বলছেন যে তিনি সাবেক সচিব বলছেন, রাষ্ট্রদূত বলছেন, কূটনৈতিক নোট হলো দুই দেশের সরকারের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের যোগাযোগ মাধ্যম। জাস্ট এটা একটা নথিগত রেকর্ড। এটা অনেকটা এমন মনে করেন আপনি অন্য কোনো দেশে কোনো সঙ্গীত কনসার্ট বা টুর্নামেন্ট উপভোগ করতে গেছেন, সেখানে হয়তো আপনার কাছে কোনো কিছু ভালো লাগলো না এবং সেই ভালো না লাগার ব্যাপারটি আপনি সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানালেন। দুই দেশের সরকারের যোগাযোগের জন্য এর চেয়ে উচ্চতর অনেক পন্থা বা মাধ্যম রয়েছে। কথাটা কি বুঝতে পারছেন? তিনি যেটা বুঝাইছেন,
আমি আপনি যে কোনো দেশে যাইতে পারি, কথার কথা বাংলাদেশে একটা রেস্তোরাঁয় খাইতে গেছি, তো খাইতে যেয়ে মনে হয়েছে যে খাবারের মান ভালো না, বেয়ারা যারা আছে তাদের আচরণ ভালো না, এটা আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানাই আসলাম। তো তিনি যেটা বুঝাতে চাইছেন যে এই চিঠির আওতায় বা এই চুক্তির আওতায় বা যে চিঠিটা গেছে এটা আসলে এমন কোনো চিঠি না যেটা নিয়ে আপনার শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার মতন উঁচু স্তরের কোনো যোগাযোগ বা কন্ট্যাক্ট না। তো আপনার তো তিনি বলছেন যে আচ্ছা আমরা যদি দেখি যে ভারত সরকার মনে করে যে বাংলাদেশ সরকারে বর্তমানে এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের হৃদয়ের কথা শুনতে ইচ্ছুক নন। তারা খুব ভালো করে জানেন যে হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে গেলে সেখানে চরম অরাজকতা শুরু হবে। তবে কতদিন শেখ হাসিনা ভারতে অবস্থান নেবেন সেই বিষয়ে এখনও নয়াদিল্লির কোনো বক্তব্য জানা যায়নি। ভারতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা, তবে এখন পর্যন্ত এই গুঞ্জনের পক্ষে নিশ্চিত কোনো প্রমাণও পাওয়া যায়নি। তো সাবেক এই রাষ্ট্রদূতের ফাইনাল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইবেন। যদি তিনি আশ্রয় চেয়ে আবেদন করেন সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। আর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তিনি বলছেন অন্তত আমি এতদূর জানি। আর একথা তো আমরা সবাই জানি যে তিনি যখন ঢাকা ছেড়ে এসেছিলেন তখন তাকে অস্থায়ী ভিত্তিতে আশ্রয় দিয়েছিল ভারত, কারণ তখন ধারণা করা হয়েছিল শীঘ্রই তিনি ভারত থেকে অন্য কোনো দেশে চলে যাবেন। অলরেডি তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদনও করেছিলেন, কিন্তু দুই দেশই তার আবেদন প্রত্যাখ্যান করেছে। এখানে তিনি সেই কারণে রয়ে গেছেন। কিন্তু এখন যেহেতু তিনি এখানে রয়েছেন, তাকে যদি আমরা বহিষ্কার করি সেক্ষেত্রে তা ভারত সরকার মনে করছে বা ভারতের রাজনৈতিক দলগুলো মনে করবে এটা অনৈতিক কাজ হবে। আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার প্রধানদের নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হওয়ার ঘটনা এটা নতুন কিছু না। বাশার আল আসাদের কথা বলা হয়েছে এবং রাশিয়া তাকে আশ্রয় দিয়েছে, সেটাও এখানে আপনার প্রশ্ন উঠেছে। ইভেন মস্কোকে এ পর্যন্ত কেউ কোনো রকম প্রশ্ন করেনি। তো যতটুকু বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আবেদন, এখানেও তিনি উদাহরণ দিচ্ছেন যে পুতিনের বিরুদ্ধে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধেও কিন্তু আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। তো এগুলোর মধ্যেও কিন্তু তারা তাদের অবস্থান ক্লিয়ার রেখেছে। তো সব কিছু মিলিয়ে আপনি কথাগুলোকে এক দাগে যদি নিয়ে আসি, ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দেবে না, এটা মোটামুটি নিশ্চিতই বলা যায়। শেখ হাসিনার ফেরানোর চিঠি পেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলল এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি। আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কল্যাণে জানেন বা জেনে গেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দিয়েছে। সেই চিঠি ভারত সরকার ইতিমধ্যে পেয়েছে এবং ভারত সরকার তার প্রতিক্রিয়াও জানিয়েছে। তার আগে বলি যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে কিংবা শেখ হাসিনা আতঙ্ক বিরাজ করছে সরকারের মধ্যে। এই আতঙ্ক থেকে নানা রকম কর্মকাণ্ড চলছে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ করেছে সরকার, বাংলাদেশ সরকার চিঠি দিয়ে। এবং সেই রেড নোটিশের একটি ভুয়া খবরও আমরা পরশুদিন বাংলাদেশের মেরুদণ্ডহীন গণমাধ্যমের কিছু কিছু জায়গায় প্রকাশ হতে দেখলাম। যে ভুয়া খবর দেওয়া হয়েছে যে শেখ হাসিনার নামে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। পরক্ষণে এটি যাচাই করে দেখা গেল, ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকে দেখা গেল যে বাংলাদেশের 63 জন ওয়ান্টেড ইন্টারপোলের নোটিশ জারি করা তালিকার মধ্যে শেখ হাসিনার কোনো নাম নেই। আর শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করবেই বা কেন? এই যে ইন্টারপোলের নীতি বিরুদ্ধ এটি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মামলা, ষড়যন্ত্রমূলক মামলা কিংবা কোনো রাজনৈতিক নেতার নামে ইন্টারপোল সাধারণত রেড নোটিশ জারি করে না। আর ইন্টারপোল রেড নোটিশ জারি করে কিসের ভিত্তিতে? জারি করে যে একটা মানুষ বা একটা কোনো দেশের পরোয়ানা প্রাপ্ত আসামি খুঁজেই পাওয়া যাচ্ছে না, তিনি কোন দেশে আছেন কেউ জানে না।
শেখ হাসিনার ক্ষেত্রে কি তাই? শেখ হাসিনা যে ভারতে আছেন এটি ভারত সরকার কর্তৃক স্বীকৃত। ভারত সরকার তাদের তরফে জানিয়েছে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ, এগুলো কি হাস্যকর থেকে না? ইন্টারপোল তো আর হাসির পাত্র হবে না। বাংলাদেশ সরকার হাসির পাত্র হলেও ইন্টারপোল হাসির পাত্র হবে না, কারণ সবাই জানে, সারা বিশ্ব জানে শেখ হাসিনা কোথায় আছেন। নিখোঁজ আসামিদের ক্ষেত্রে ইন্টারপোল রেড নোটিশ জারি করতে পারে যদি সেই ধরনের অপরাধী হয়, শীর্ষ সন্ত্রাসী, চোর, বদমাইশ, ডাকাত। শেখ হাসিনা তো তেমনটি নয়। যেটি বলছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের চিঠি পেয়ে কি বলেছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিঠি পাওয়ার কথা জানিয়ে বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র বাংলাদেশ হাই কমিশন থেকে আমরা হাতে পেয়েছি। তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কিচ্ছু বলার নেই। আপনারা প্রত্যয় ব্যক্ত করছেন, কিন্তু আপনারা ফেরাবেন, এটা কি সম্ভব হবে? এক কথায় যদি বলি, সম্ভব হবে না। ভারতকে চিঠি দিলেই ভারত কি দৌড়ে আসবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে? এই যে নেন শেখ হাসিনা, শেখ হাসিনাকে আপনারা যেভাবে ট্রিট করছেন ভারত সেভাবে ট্রিট করে না। কাজেই আপনাদের কথায়, আপনাদের চিঠিতে, তবে চিঠিটাও আপনারা বহু দেরিতে দিলেন। আপনারা চিঠিটা ভারতকে বহু আগে দিতে পারতেন। বহু আগে দেবার কি সাহস হয়নি? হয়তো তেমনটাই, কারণ আপনারা, তিনি ভারতে আছেন, আপনারা জানেন। অজ্ঞাত অজানা আসামির ক্ষেত্রে ইন্টারপোলকে চিঠি দিতে হয়, চিঠি দেওয়া হয়। আপনারা অনেক বিজ্ঞ, এক একজন ডক্টর, এক একজন অধ্যাপক ইত্যাদি অনেক কিছু, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অজ্ঞতার পরিচয় দিচ্ছেন। আপনি জানেন ভারতে আছে, আপনি ক্ষমতা নিয়ে 8 আগস্ট শপথ নিয়েছেন, 7 দিনের মধ্যে ভারতকে চিঠি দিতে পারতেন, কিংবা 15 দিনের পরে ভারতকে চিঠি দিতে পারতেন 15 দিনের মধ্যে। কিন্তু তখন প্রধান উপদেষ্টা সহ কেউ কেউ বলেছেন যে বিচার হওয়ার পরে ভারতের কাছে চাইবেন। আবার এমন প্রশ্নও করা হয়েছে সরকারের কোনো কোনো পক্ষকে যে আপনারা তো জানেন শেখ হাসিনা ভারতে আছে, ভারতের সাথে নেগোসিয়েট না করে ইন্টারপোলকে চিঠি দিচ্ছেন কেন, দিতে চাইছেন কেন? সেই জবাবে অনেকেই বলেছেন যে বিচারের পরে ভারতের কাছে চাওয়া হবে শেখ হাসিনাকে। অর্থাৎ সব কিছু মিলে একটা গোজেমিল অবস্থা। শেখ হাসিনাকে ফেরত আনতে পারবেন না। শেখ হাসিনা বহু দূর দেশে থাকতো কিংবা অজানা কোনো স্থানে থাকতো, ইন্টারপোল দিয়ে তো নোটিশ জারি করাতেই পারতেন না। ভারতকে দিয়ে শেখ হাসিনাকে এইভাবে আসামি হিসেবে, আপনাদের দৃষ্টিতে আসামি হিসেবে ফেরাতে পারবেন না, কারণ শেখ হাসিনাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়, এবং এটি একদম প্রতিশোধপূর্ণভাবে, প্রতিহিংসামূলকভাবে। এর পেছনে কি আছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে আমি একাধিক 4-5টি বক্তব্যে কমপক্ষে বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালাচ্ছে জামাত। কেন চালাচ্ছে? এর পুরো কাঠামোটি যদি দেখেন প্রায় সবাই জামাতের, এবং ওই ট্রাইব্যুনালেই শেখ হাসিনাকে কেন বিচার করতে হবে? এটি সম্পূর্ণভাবে প্রতিশোধমূলক, প্রতিহিংসাপরায়ণভাবে জামাত শপথ নিয়েছে ওই সময় যখন তাদের নেতাদের, তাদের যুদ্ধাপরাধী নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়, তখনই শপথ নিয়েছে যে আমরা যদি কোনো দিন সুযোগ পাই। সেই সুযোগ এখন পেয়েছে, এবং এই সুযোগ পেয়ে যা ইচ্ছা তাই করছে। শেখ হাসিনাকে ওই ট্রাইব্যুনালে 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালে জুলাই গোলাগুলি হত্যাকাণ্ডের বিচার করা হচ্ছে। এর চেয়ে প্রহসন আর কি হতে পারে? কাজেই এটি যে প্রহসন দেশবাসী যেমন বুঝছে, তেমনি বিশ্ববাসীও বুঝছে। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, শেখ হাসিনাকে আপনারা ফেরাতে পারবেন না। শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায়, শেখ হাসিনা তার জন্য
সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন এবং অবস্থান করছেন। তারা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে রক্ষা করবেন, এটি নিশ্চিত থাকুন অন্ততপক্ষে। এবং সারা দেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মীও আছেন, তারাও এটি অন্ততপক্ষে নিশ্চিত থাকুন, এই সরকার শেখ হাসিনার বিচার কোনোভাবেই করতে পারবে না এবং শেখ হাসিনাকে ফেরাতে পারবে না। শেখ হাসিনা যে ওই মুহূর্তে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন সামরিক বাহিনীর সহযোগিতায়, এটি আল্লাহর এক আশীর্বাদ। শেখ হাসিনা যদি ওই মুহূর্তে দেশে থাকতেন, একটা বড় ধরনের ম্যাচাকার কিংবা অঘটন ঘটে যেতে পারত। আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন, তারা এটি নিশ্চিত থাকুন, অনেকে ৭৫-এর চেয়েও খারাপ অবস্থা বর্ণনা করেন, ৭৫-এর বঙ্গবন্ধু হত্যা ট্র্যাজেডির চেয়েও, কিন্তু কোনোভাবেই নন। ৭৫-এ বঙ্গবন্ধু সহ পুরো পরিবার সহ আওয়ামী লীগের প্রধান নেতাকে হত্যা করা হয়েছিল। এবার কিন্তু তেমনটি নয়। শেখ হাসিনা জীবিত আছেন, আওয়ামী লীগের নেতারা জীবিত আছেন। সেই জায়গা থেকে একদম ভিন্ন প্রেক্ষাপট। সব মিলিয়ে বলা যায় যে শেখ হাসিনার বিচার এই সরকার করতে পারবে না, শেখ হাসিনাকে ফেরাতে এই সরকার পারবে না। বন্ধুরা, রাজনীতি নিয়ে আমাদের মতামত থাকতে পারে, কিন্তু সত্যি জানার চেষ্টা করা সবার দায়িত্ব। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন সব আলোচনা এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।